আজকের এই এক্সপ্লেইনার বা বিশ্লেষণে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজ আমরা গিভলুপ বা গিভলপের বিজনেস প্ল্যানটা একেবারে ভেতর থেকে ডিকোড করব। আপনারা যারা ডিজিটাল প্ল্যাটফর্মের মেকানিজম আর পিয়ার টু পিয়ার সিস্টেমের পেছনের ইকোনমিটা বুঝতে পছন্দ করেন, তাদের জন্য আজকের এই আলোচনাটা বেশ ইন্টারেস্টিং হতে যাচ্ছে। তো চলুন কথা না বাড়িয়ে সরাসরি সোর্স ম্যাটেরিয়াল ধরে পুরো সিস্টেমটা অ্যানালাইজ করা যাক। আচ্ছা, তো আমাদের আজকের আলোচনার ফোকাস পয়েন্টগুলো হচ্ছে গিভলুপের বেসিক পরিচিতি, এদের ইউনিট প্রোগ্রেশন, বোনাস সিস্টেম, আর্থিক নিয়মাবলী, ফিউচার রোডম্যাপ এবং সবশেষে এই মডেলের আসল ঝুঁকি বা রিস্ক ফ্যাক্টরগুলো। তো চলুন গভীরে ঢোকা যাক। শুরুতেই আসা যাক এদের পরিচিতি পর্বে। গিভলুপ আসলে কি এবং এর কোর কনসেপ্টটা কি? সোর্স ম্যাটেরিয়াল অনুযায়ী গিভলুপ হলো মূলত একটি পিয়ার টু পিয়ার বা পি ডিজিটাল প্ল্যাটফর্ম। আইডিয়াটা হলো এখানে মানুষ সরাসরি একে অপরকে সাহায্য করতে পারবে। তবে সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হলো এখানে কোনো ম্যানুয়াল হিসাব নিকাশ নেই। পুরো সিস্টেমটাই ব্লকচেন এবং ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে একদম অটোমেটিকভাবে চলে। এবার চলুন দেখি এদের কাজ করার পদ্ধতিটা কেমন। বিশেষ করে এদের ইউনিট আর পেমেন্ট কিভাবে জেনারেট হয় সেটা একটু বোঝা দরকার। এই প্ল্যাটফর্মটিতে কাজ শুরু করার ম্যাজিক নাম্বারটা হলো 500। মানে প্রত্যেক ইউজারকে ঠিক 500 ইউনিট দিয়েই এই সিস্টেমে যাত্রা শুরু করতে হয়। এখন আপনারা নিশ্চয়ই ভাবছেন এই ইউনিটগুলোর আসল ভ্যালু কত? ওয়েল, সেই চমকে দেওয়া হিসাবটা আমরা একটু পরেই আসছি। এদের ইউনিট সিস্টেমটা হলো ব্লক ভিত্তিক। ধরুন প্রথম ব্লকে বেস রেট হিসাবে আপনার আছে 500 ইউনিট। যেই মাত্র প্রথম ব্লক শেষ হবে, দ্বিতীয় ব্লকে ইউনিট কিন্তু 20% বেড়ে যাবে, অর্থাৎ সেটা হয়ে যাবে 600 ইউনিট। এরপর তৃতীয় ব্লকে গিয়ে আরও 20% বাড়বে, মানে 720 ইউনিট। এভাবেই কিন্তু প্রতিটি ব্লক শেষ হওয়ার সাথে সাথে চক্রবৃদ্ধি হারে ইউনিটগুলো অটোম্যাটিক্যালি বাড়তে থাকে। তো এই পেমেন্ট ডিস্ট্রিবিউশনটা আসলে কিভাবে কাজ করে? এই 5 দিনের ব্লক সাইকেলটা দেখলেই ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। ধরুন ব্লক 1, এখানে ডে 1 থেকে ডে 5 পর্যন্ত প্রতিদিন 500 ইউনিট করে থাকছে। এখানে একদম স্ট্রিক্ট একটা নিয়ম আছে। একটা ব্লকের সব ইউনিট পুরোপুরি সেল হওয়ার পরেই কেবল পেমেন্ট ডিস্ট্রিবিউশন কমপ্লিট হবে। আর এই সেম মেকানিজমটাই প্রতিটি ব্লকের জন্য রিপিট হয়। শুধু ইউনিটের গ্রোথ হই না, প্ল্যাটফর্মটিতে বেশ বড়সড় একটা নেটওয়ার্ক ইনসেন্টিভ বা বোনাস সিস্টেমও আছে। চলুন দেখে নিই সেটা কিভাবে কাজ করে। অ্যাক্টিভ পার্টিসিপেন্টের জন্য এখানে 4 ধরনের বোনাস রাখা হয়েছে। এর মধ্যে সবচেয়ে বড় চাংটা হলো সেলফ বোনাস, যেটা 10%। এরপর আছে 5% লেভেল বোনাস। এছাড়াও সেলফ গ্লোবাল বোনাস 2% এবং টিম গ্লোবাল বোনাস হিসেবে আরও 2% ইনসেন্টিভ আছে। বোঝাই যাচ্ছে এই পুরো স্ট্রাকচারটা মূলত নেটওয়ার্কটাকে আরও দ্রুত বড় করার জন্যই ডিজাইন করা হয়েছে। ডিরেক্ট স্ট্রাকচারের ক্ষেত্রে একটা মজার ট্রিক আছে। আপনি যত বেশি ডিরেক্ট রিক্রুট করবেন, তত গভীরে আপনার ইনকাম লেভেল আনলক হতে থাকবে। কিন্তু এখানে একটা ক্যাচ আছে। খেয়াল করে দেখুন, প্রথম লেভেলে আপনি সর্বোচ্চ 2% বোনাস পাচ্ছেন ঠিকই, কিন্তু লেভেল যত নিচে নামছে বোনাসের পার্সেন্টেজ কিন্তু তত কমছে। যেমন 6 নম্বর ডিরেক্ট রিক্রুটের মাধ্যমে আপনার 9 থেকে 11 নম্বর লেভেল আনলক তো হবে, কিন্তু সেখান থেকে বোনাস আসবে মাত্র 0.1%। আর ওই যে একটু আগে টিম গ্লোবাল বোনাসের 2%-এর কথা বললাম, ওই 2% পাওয়া কিন্তু এত সহজ না। এর জন্য বেশ কিছু কড়া শর্ত আছে। প্রথমত, আপনাকে $10,000 বিজনেস জেনারেট করতে হবে। দ্বিতীয়ত, অন্তত 2টো লেগে বা টিমের শাখায় অ্যাক্টিভলি কাজ করতে হবে। আর সবচেয়ে ক্রুশিয়াল রুল হলো, যে কোনো একটা লেগ থেকে আপনার টোটাল হিসাবের সর্বোচ্চ 50%ই কাউন্ট করা হবে। মূলত সিস্টেমে একটা ব্যালেন্স ধরে রাখতে এই রুলটা দেওয়া হয়েছে। এখন আমরা শিফট করব একটু টেকনিক্যাল দিকে। এই প্ল্যাটফর্মের আর্থিক নিয়মাবলী বা ফান্ডিং মেকানিজমগুলো কিভাবে কাজ করে সেটা দেখা যাক। এখানে কিন্তু আসল হিসাব। ট্রানজ্যাকশনের জন্য এখানে BEP20 নেটওয়ার্কের USDT ব্যবহার করা হয়। আর একটু আগে যে ইউনিটের কথা বলছিলাম, এখানে 1 ইউনিটের ভ্যালু ধরা হয়েছে $20। এখন ইউজাররা প্রতিবার উইথড্র করার সময় $1 ফি দেয়, আর ক্রিয়েটর চার্জ কাটে 1%। কিন্তু খেয়াল করার মতো বিষয় হলো, আয়ের বিশাল একটা অংশ, মানে 20% সরাসরি সিস্টেমের রিজার্ভ ফান্ডে চলে যায়, এবং এই রিজার্ভ থেকেই পরবর্তীতে $4 করে আবার সিস্টেমে ইউটিলাইজ করা হয়। যে কোনো অটোমেটিক সিস্টেমেরই কিছু ব্যাকআপ প্ল্যান বা সেফগার্ড থাকে, তাই না? এখানেও আছে। ধরুন কোনোদিন ইউনিট বুক বা সেল হলো না, তখন সেটা বাতিল না হয়ে অটোমেটিকভাবে পরের দিনের জন্য ক্যারি ফরওয়ার্ড হয়ে যায়। আবার ইউনিট সেল যদি 50%-এর নিচে নেমে যায়, সিস্টেম নিজেই সেটাকে অ্যাডজাস্ট করে নেয়। আর কেউ যদি বোনাসের শর্ত পূরণ করতে ফেল করে, সে আনান টাকাটা সরাসরি চলে যাবে ওই রিজার্ভ ফান্ডে। তো বর্তমান অবস্থা তো দেখলাম, চলুন এবার একটু সামনের দিকে তাকাই, দেখি এদের ফিউচার রোডম্যাপে কি আছে। সোর্স অনুযায়ী এদের রোডম্যাপটা বেশ বড়সড়। বছরের সেকেন্ড কোয়ার্টার বা Q2-তে এরা মাল্টিপল গেমস লঞ্চ করার কথা বলছে। এরপর Q3-তে আসবে আয়ের নতুন সব প্ল্যান। আর
বছরের শেষ দিকে অর্থাৎ Q4-এ এদের টার্গেট হল নিজেদের একটা ক্রিপ্টো কয়েন লঞ্চ করা। শুধু তাই নয়, 2027 সাল নাগাদ এই পুরো সিস্টেমটার আরও ফার্দার ডেভেলপমেন্টের প্ল্যানও এদের রয়েছে। এখন আসা যাক সবচেয়ে জরুরি কথায়। যে কোনো ফিনান্সিয়াল মডেলে যেমন প্রফিট থাকে তেমনি রিস্কও থাকে। সোর্স মেটেরিয়ালে এই মডেলের কিছু স্পেসিফিক ঝুঁকির কথা স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে। চলুন সেগুলো নিয়ে কথা বলি। প্রথম এবং প্রধান ঝুঁকিটা হল, যেহেতু পুরো সিস্টেমটাই ক্রিপ্টোর উপর দাঁড়ানো, তাই ক্রিপ্টো মার্কেটের যে কোনো আপস অ্যান্ড ডাউনস সরাসরি এর উপর প্রভাব ফেলবে। দ্বিতীয়ত, আপনার ইনকামটা হেভিলি ডিপেন্ড করবে টিমের কন্টিনিউয়াস পারফরম্যান্সের ওপর। আর ৩ নম্বর পয়েন্টটা হল, যদি ওভারঅল নেটওয়ার্কে নতুন মানুষ আসা কমে যায় বা টিম গ্রো না করে, তাহলে ইনকামের পরিমাণ সিগনিফিক্যান্টলি ড্রপ করবে। তো পুরো প্ল্যানটা অ্যানালাইজ করে আমরা দেখতে পাচ্ছি গিভলুক মূলত ইউনিট গ্রোথ, টিম বিল্ডিং এবং ক্রিপ্টো ট্রানজ্যাকশন এই 3টি জিনিসের কম্বিনেশনে তৈরি একটা অটোমেটিক ইনকাম মডেল। কিন্তু আজকের আলোচনা শেষে একটা বড় প্রশ্ন আপনাদের জন্য রেখে যেতে চাই। একটু ভেবে দেখুন তো, যেহেতু এই পুরো বিজনেস মডেলটা আর চক্রবৃদ্ধি হারে ইউনিট বাড়ার ম্যাথটা নিরবিচ্ছিন্নভাবে নেটওয়ার্ক বড় হওয়ার উপর নির্ভরশীল, তাহলে যদি কোনো এক পর্যায়ে এই নেটওয়ার্ক গ্রোথ পুরোপুরি থেমে যায়, তখন এই অটোমেটিক সিস্টেমের গণিতটা আসলে কিভাবে কাজ করবে? এই প্রশ্নটা মাথায় রেখেই আমাদের যে কোনো সিস্টেমের সাস্টেনেবিলিটি জাজ করা উচিত। আজকের এই এক্সপ্লেনারের সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।